আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা চিলির বিপক্ষে যে ম্যাচটা খেলতে নামছে সেই ম্যাচটার মাধ্যমে আর্জেন্টিনার ফুটবলে পালা বদলের শুরুটা কিন্তু হচ্ছে এবং এটাই সেই ম্যাচ। এই ম্যাচটা আলাদা করে রেকর্ড বুকে মার্ক হয়ে থাকবে শুধুমাত্র এই ফ্যাক্টরটার জন্য। অনেক অনেক দিন পর লিওনেল মেসি আনহেল ডি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনা খেলতে নামছে। লিও মেসিকে তারপরও পাওয়া যাবে, তবে আনহেল ডি মারিয়ার ক্যারিয়ারটা এখানেই শেষ। একটা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে, তার জন্য ম্যাচের আগে সেখানে অংশগ্রহণ করবেন। একটা রিউমার অনেকে ছড়াচ্ছে যে ডি মারিয়া নাকি ম্যাচে খেলবেন, একেবারে ভুল কথা। একটা সংবর্ধনা অনুষ্ঠান, আরও একবার বললাম, সেখানে অ্যাটেন্ড করবেন। তবে আমার আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় সেটা নয়। আনহেল ডি মারিয়ার পুরো ক্যারিয়ার জুড়ে তিনি আর্জেন্টিনাকে যে সার্ভিসটা দিয়েছেন, ভবিষ্যতে ডি মারিয়ার জায়গায় কেউ সেই জিনিসটা দিতে পারবেন কিনা সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দিলাম। তবে সেই জায়গায় যে রিপ্লেসমেন্ট খোঁজার প্রসেসটা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, প্রথমত ডি মারিয়ার ইম্প্যাক্টের জায়গাটা আরও একবার বুঝতে হবে। আর্জেন্টিনা জাতীয় দলে 145টা ম্যাচ খেলে 31টা গোল 32টা অ্যাসিস্ট করেছেন। 145টা ম্যাচে 31টা গোলের স্ট্যাটস অনেক বেশি হেলদি, অনেক বেশি গোল করেছেন সেটা আমি বলছি না। 31টা গোল এবং 32টা অ্যাসিস্ট করতে তিনি সব মিলিয়ে ৯,৭৪৯ মিনিট মাঠে ছিলেন, অর্থাৎ গড়ে প্রতি প্রায় 154 মিনিটে একটা গোল কিংবা অ্যাসিস্ট করেছেন। তবে মূল ইম্প্যাক্টের জায়গা সেটা নয়। মূল ইম্প্যাক্টের জায়গা যখনই বড় ম্যাচে আর্জেন্টিনার গোলের দরকার ছিল, আর্জেন্টিনা বিপদে পড়েছে কিংবা কঠিন সিচুয়েশন দেখেছে, বড় বড় ম্যাচে সেই সিচুয়েশনে ডি মারিয়া কিন্তু কোনো না কোনোভাবে দলে কন্ট্রিবিউট করেছেন, গোল করেছেন। যেমন 2021 কোপা আমেরিকা ধরুন, তারপর ফিনালিসিমা ধরুন, 22 বিশ্বকাপের ফাইনাল ধরুন, এর আগে 2008-এ অলিম্পিকের ফাইনাল ধরুন, সবসময় আনহেল ডি মারিয়া পারফর্ম করে এসেছেন। বিশেষ করে ফাইনাল স্টেজে তার মতো বিগ ম্যাচ পারফর্মার আর্জেন্টিনার ইতিহাসে খুব কম পাওয়া যায়। একেবারে সেরাদের তালিকায় থাকবেন, ওই টপ লিস্টেরও টপে থাকার কথা আনহেল ডি মারিয়ার। এখন নতুন প্লেয়ার হিসেবে যারা আনহেল ডি মারিয়ার এই পজিশনটাতে আসবেন, প্রথমত ফ্যান হিসেবে আমাদের বুঝতে হবে ডি মারিয়ার মতো এই সার্ভিসটা শুরুতে তাদের কাছ থেকে আশা করাটা সত্যিকার অর্থে একটা বোকামি। তাদের সকলকে আসলে সময় দিতে হবে। এই মুহূর্তে বর্তমান স্কোয়াডে যারা লাইমলাইটে আছেন, বিশেষ করে রাইট উইংয়ের ওই পজিশনটাতে খেলার জন্য, তাদের মধ্যে মাতিয়াস সুলে একজন, তাদের মধ্যে ভ্যালেন্তিন কার্বোনিও ওই পজিশনে অনেক সময় খেলেছেন বা খেলতে পারেন। অনেকে আবার এখানে নিকো গঞ্জালেসকেও দেখেছেন, কারণ নিকো গঞ্জালেস আর্জেন্টিনা জাতীয় দলের লেফট সাইডে খেললেও মূলত ক্লাব ফুটবলে একজন রাইট উইঙ্গার হিসেবে খেলেন। যদিও তার ডিফেন্সিভ প্রোফাইল যেমন আমি প্রশংসা করি, অফেন্সিভলি এখানে ওই পজিশনে ডি মারিয়া লেভেলের সার্ভিস কিংবা প্রপার রাইট উইঙ্গার লেভেলের সার্ভিস তার কাছ থেকে পাওয়া যাবে কিনা, অন্তত অ্যাটাকের দিক থেকে সেটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে। তাই আপাতত নিকোকে ওই লিস্টটা থেকে বাদ দিয়ে আমি যদি ইয়াংস্টার প্লেয়ারদের কথা ধরি, তাহলে মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন কার্বোনি, আপাতত এই দুটো নাম অনেক বেশি করে আসছে। তারপরে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, আনহেল ডি মারিয়াকে ছাড়া এবং লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা বেসিক্যালি 4-4-2 একটা শেপে চলে যেতে পারে, যেখানে আমরা ফাইনাল থার্ডে আপ ফ্রন্ট ওই অ্যাটাক লাইনে একসাথে লাউতোরো এবং আলভারেজকে দেখতে পারি, কিংবা পাওলো দিবালা নামলে হয়তোবা যে কোনো একজন তাদের মধ্যে স্যাক্রিফাইসড হবেন। তবে এটা আসলে উইং বেসড সিস্টেম সেভাবে হবে না, কিংবা আগের মতো রাইট উইংয়ে উইঙ্গারকে কেন্দ্র করে একটা সিস্টেম দাঁড় করাতে স্কালোনিকে আসলে সময় দিতে হবে এবং মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন কার্বোনির মতো প্লেয়ারকে তিনি আস্তে আস্তে হয়তোবা ওই রকম পজিশনে ট্রাই করবেন। তবে এখানে সবচেয়ে বেশি করে যেটা বোঝা উচিত সেটা হচ্ছে, দেখুন ডি মারিয়ার মতো একজন প্লেয়ারও কিন্তু প্রতি 154 মিনিটে একটা করে গোল কিংবা অ্যাসিস্ট করছেন। তাই ওই পজিশনে খেলা প্লেয়ারের জন্য সব সময় লাগাতারভাবে গোল করে যাওয়া, লাগাতারভাবে অ্যাসিস্ট করে যাওয়া সবচেয়ে বড় ফ্যাক্টর হওয়া উচিত নয়। সবচেয়ে বড় ফ্যাক্টর হওয়া উচিত তিনি আসলে ফাইনাল থার্ডে কতটুকু কন্ট্রিবিউট করছেন এবং তিনি মাঠে থাকলে প্রতিপক্ষ ডিফেন্স লাইনটা আসলে কতটুকু ব্যস্ত থাকছে, কতটুকু ভয়ের মধ্যে থাকছে। ডি মারিয়া যখনই মাঠে ছিলেন, প্রতিপক্ষ ডিফেন্স লাইনের বড় বড় রকমের পরীক্ষা নিয়েছেন। মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন কার্বোনি কিংবা সামনে ইয়াংস্টার প্লেয়াররা সে পরীক্ষা নিতে পারবেন কিনা, সে ইম্প্যাক্টটা তৈরি করতে পারবেন কিনা, সেটা সবচেয়ে বড় আলোচনার বিষয় হওয়া উচিত। এবং সেটা করতে গিয়ে তারা যদি ম্যাচের পর ম্যাচ গোল কিংবা অ্যাসিস্টে সেভাবে শুরুর দিকে কন্ট্রিবিউট নাও করেন, তবে ড্রিবলিং বলেন, 1 ভার্সেস 1 সিচুয়েশন বলেন, স্প্রিন্ট হাই স্পিডে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙা বলেন, মাঝে মধ্যে প্লে মেকিং বলেন, এমন টাইপের পাস বলেন যেটা ডিফেন্স লাইন ভেঙে ফেলে, কিংবা দূরপাল্লা শট বলেন, ডি মারিয়া টাইপের এই জিনিসগুলো তারা যদি অল্প অল্প করে করতে পারেন, আমার কাছে মনে হয় সন্তুষ্টির জায়গা সেখানে তৈরি হবে। তারপর আস্তে আস্তে তাদের ওভারঅল স্কিল, গোল স্কোরিং কিংবা অ্যাসিস্ট মেকিং, এগুলোতে অনেক বেশি কনসেন্ট্রেশন করা যাবে। পুরো প্রসেসটা যত বেশি সময় নিয়ে হবে এবং তাদের প্রতি যত বেশি সময় দিয়ে আস্থা রাখা হবে, আমার কাছে মনে হয় এই মুহূর্তে ডি মারিয়া রিপ্লেসমেন্ট খোঁজার মিশনে সেটা তত ভালো হবে। কারণ খুব সহজে আপনি ডি মারিয়ার মতো একজন প্লেয়ারের রিপ্লেসমেন্ট পাবেন না, এটাই সবচেয়ে বড় বাস্তবতা। ধন্যবাদ সবাইকে।